এত শক্তিশালী শাসকের বিরুদ্ধে যদি একা আওয়াজ তুলতে পারে, তো আর কোন সরকার তো দুধ ভাত। ভাবটা এরকম যে আমাকে মারে না কেন? চারিদিকে তাকায়া দেখি সন্ত্রাস আর সন্ত্রাসে পড়া কোন জায়গা যায় এসে পড়ছি। নাসিরউদ্দিন পাটোয়ারি একদম মাটির মানুষ, এখন যেভাবে পাইছেন ইনশাল্লাহ ভবিষ্যতে পাইবেন। আমার মধ্যে কোনো পরিবর্তন, আমি খুবই সহজ সরল ছেলে, স্পষ্ট কথা বলি। যাদের নির্বাচন করার কোনো অভিজ্ঞতা নাই, দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই, তারা হঠাৎ করে নির্বাচনে এসে কি করে এত জোর গলায় বলতে পারে যে আমরা নির্বাচনে জয়লাভ করব, 12 তারিখে পরে দেখিয়ে দেবো। নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে এক হয়ে মির্জা আব্বাসকে এবার কড়া হুঁশিয়ারি দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। 30% মানুষ মানে 100 জনের মধ্যে 30 জন মার্কা দেখবে না, তারা প্রার্থী খুঁজবে। প্রিয় দর্শক, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ঢাকা 8 আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাস, আপনারা তাদের তিনজনের বক্তব্য শুনবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে আসলে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং নাসিরউদ্দিন পাটোয়ারি যে সকল কথাগুলো বলছে মির্জা আব্বাস, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দেখার পর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে চলুন ভিডিওর প্রথম দিকে আমরা একটু দেখে আসি যে মির্জা আব্বাস কি কথা বলেছিলেন, যে কথার কারণে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এই যে ব্যারিস্টার রুমিন ফারহানা এই যে কথাগুলো বলেছেন। চলুন ভিডিওর প্রথমে আমরা একটু মির্জা আব্বাসের বক্তব্যটা শুনে আসি, তারপরে ভিডিওর পরের অংশে ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যটা আমরা শুনবো। চলুন একটু দেখে আসি। বিরোধী পক্ষ যারা আছে তারা একটা আওয়ামী লীগের মতো 2008 সালে যেটা হয়েছিল সেভাবে নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা করতেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফলাফল পরিবর্তনের চেষ্টা করতেছে। কারণ এই সরকারের বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ লোকগুলো বসে আছে, যারা তাদের ইচ্ছা মতো প্রশাসনের বদলি রদবদল, প্রশাসনের যতটুকু ইলেকশন ম্যানিপুলেট করার জন্য, ইঞ্জিনিয়ারিং করার জন্য যেটা করা দরকার সেটা তারা করছে। এটা হলো একটা ট্রিক, এটা ট্রিক। নিজেরা যা করবে সেটা অন্য দলের উপরে চাপিয়ে দেবে। কারণ এই কাজগুলো করার স্কোপ তাদের আছে, বিকজ তাদের সরকারি এখন ক্ষমতায়, বিএনপি এখন ক্ষমতায় না। বিএনপি এখন ক্ষমতায় না, এটা বুঝতে হবে জনগণকে। জনগণ জানে, এই জন্য বিএনপিকে তারা ক্ষমতা নিতেও চায় না। এখন ওদের সমর্থিত সরকার, ওদের সমর্থন পুষ্ট সরকার, ওরাই এটা করতে পারে, এটা আমাদের পক্ষে করা সম্ভব না। আমরা যখন সমর্থন দিয়েছিলাম, দেশ এবং জাতির প্রয়োজনে বিএনপি সমর্থন দিয়েছিল। এখন বর্তমান কার্যক্রম আমি এই সরকারকে বলছি না, সরকারের বিশেষ মহলের কার্যক্রম যেটা গ্রহণযোগ্য নয়। এটা সারা বাংলাদেশ এবং আপনার যে বিভিন্ন শো, তারপর টেলিভিশন, ইউটিউব, এখানে আপনারা দেখবেন যে আগামী নির্বাচন সম্পর্কে তারা যথেষ্ট সন্দিহান, এভরিবডি। কারণ এদের কার্যক্রম, একটা জিনিস বলা আমি বলতে চাচ্ছি না, যাদের নির্বাচন করার কোনো অভিজ্ঞতা নাই, দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই, তারা হঠাৎ করে নির্বাচনে এসে কি করে এত জোর গলায় বলতে পারে যে আমরা নির্বাচনে জয়লাভ করব, 12 তারিখে পরে দেখিয়ে দেব। এই যে কথাটা, এই যে মানে এই ক্ষমতাটা, এই ক্ষমতার উৎসটা কোথায়, এটা একটু বুঝতে হবে। আমাকে একটু মানসিকভাবে অশান্ত করার জন্য কোন একটা মহল করছে। মানে ভাবটা এরকম যে আমাকে মারে না কেন, আমাকে মারে না কেন? তো আমি তো ওই জায়গায় যাবই না। কারণ তারা যে একটা সিম্প্যাথি ভোট নিতে যাচ্ছে, ওই সুযোগ আমি দেবো কেন? আমি খুব ভালো করে বুঝে ফেলছি এটা। আমার বয়স তো কম হয় নাই, ওদের মতো ওর আমার নাতির বয়স না ওরা, তো আমার তো এবার অভিজ্ঞতা হয়ে গেছে। এবারে নির্বাচনে ওদের কোনো স্ট্র্যাটেজি নাই। ওদের স্ট্র্যাটেজি হলো কোনো রকম ক্ষমতায় যাওয়া, পার্টিকে বিরক্ত করে, মানে কোনো বিরোধী দলকে, অপোজিশন পার্টিকে বিরক্ত করে একটা সিন ক্রিয়েট করে তার সিম্পেথি নেওয়া। এটা হচ্ছে কি, আমি 1 নাম্বার হলো এখানে আমি একমাত্র স্ট্যান্ডিং কমিটি মেম্বার, এবং এখানে যা হচ্ছে এটা অনেকটা বিনোদনমূলক ঘটনা ঘটাচ্ছে কেউ কেউ, এই জন্য জনগণ এই দিনকে নজর খুব বেশি দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ আবার নামবে, ফেসিবাদ মুক্ত এবং আধিপত্যবাদ মুক্ত একটি দেশ গড়বে। এবং যারা নতুন করে এই যে যুব দল, ছাত্র দলের যারা সন্ত্রাসী রয়েছে, তাদের যে উৎপাত বেড়েছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ইনশাল্লাহ বাংলাদেশে বন্ধ করবে। একটা সন্ত্রাসী যদি আপনাকে, একটা চাঁদাবাজ, ও তো হারাম টাকা, আমি ওটা খাইলে তো সমস্যা হবে আমার।
আমি হারাম কোনো খাই না। এই বিরিয়ানি ওনার যদি হালাল ইনকাম থাকে সেটা সোর্স বের করুন। আরেকটা বিষয় হলো মির্জা আব্বাস কিন্তু বড় দুর্নীতিবাজ। আপনারা জানেন যে ওনার মামলা কয়টা? তাকে 5ই আগস্টের পরে 2টা মামলা রিলিজ দেওয়া হয়েছে এবং এই ফ্ল্যাট জালিয়াতির মামলা রাজুকে, এবং তার অনেকগুলো মামলা চলমান আছে। তার নামে অনেকগুলো দুর্নীতির মামলা হয়েছে। ওই মামলাগুলো গেল কই? হয়ে গেছে। সে পুরা আওয়ামী লীগ আমলে আন্দোলনের কারণে মামলা খাটছে কয়টা? মাত্র 7টা। মির্জা ফখরুল কয়টা খাটছে? 129টা। সে হলো ওই যে ব্যাংকের ভিতরে বসে বসে, হ্যালো কেমন আছো আওয়ামী লীগ বন্ধুরা, তোমরা ভিতরে আসো আলাপ করি, এই ধরনের গাল গল্প করতো। মাত্র 7টা মামলা খাইছে। ও এমন একটা চিজ আওয়ামী লীগের সাথে আঘাত করে চলে, ও এমন একটা চিজ ভারতের সাথে আঘাত করে চলে। পুরা ঢাকাটা একটা সন্ত্রাসী রাজত্ব গড়ে তুলছে। তো সবাই আমার বলছে ওর বিরুদ্ধে কিছু বলার নাই, ও এমনি 12 তারিখে হাইরা যাবে, পচা মাল নিয়ে কিছু বলার দরকার নাই। ওনার বউ আমারে বলছে উনি অনেক কষ্টে রাজনীতি করে, বাড়ি বিক্রি করে প্রফেসর গিরি করে অনেক কষ্টে রাজনীতি করে। আর সে দেখেন কোথায় মির্জা ফখরুল কোথায় মির্জা আব্বাস, আবার দুইজন স্থায়ী কমিটিতে। নির্বাচন তো হবে। এই যে আমাদের ইনকিলাব মঞ্চের উপরে হামলা হয়েছে নির্বাচন বানচাল করার জন্য, এবং আরো অনেক জায়গায় ষড়যন্ত্র তারা করতেছে। এবং এই যদি নির্বাচন বানচালের প্রথম কোনো অ্যাক্টিভিটি আসে, আপনারা শাহজাহানপুরে নজর রাখবেন, মির্জা আব্বাসের বাসা থেকে প্ল্যান হওয়ার সম্ভাবনা আছে। ওই বাসাটার মধ্যে আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা বাহিনী সেখানে অনুসন্ধান করা উচিত, তল্লাশি করা উচিত। ওইখানে কোনো অস্ত্র থাকতে পারে, কোনো ষড়যন্ত্র হতে পারবে নির্বাচন বানচালের উদ্দেশ্যে। এবং ওইখানে বোরকা আছে কিনা, বোরকা আব্বাসের বাসা বোরকা খোঁজা প্রয়োজন। 1-11 আসবে না, 1-11 কেন আসবে? আমাদের দেশের সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী এখন আর 1-11-তে যাবে না। ওটা তারেক রহমান বলার কে? বাংলার মানুষ ওদেরকে চায় না। আওয়ামী লীগ একটি খুনি সংগঠন, এটা ভারতীয় সংগঠন। তারেক রহমান কি ভারতীয় সংগঠনকে বাংলাদেশে ঢুকাতে চায়? উনি চাইলেও তো এটা পারবে না, ওনার রাজনীতি গনকেস হয়ে যাবে। অনেকে বলে তারেক রহমান ভাই কি, উনি এটা দলীয় প্রধান। আরো 10টা এরকম বাংলাদেশে আরো 20টা দল আছে, 53টা দল আছে, 53টা দলীয় প্রধান আছে। এখন কেউ যদি বলে যে বিএনপি বেগম খালেদা জিয়া পর্যন্ত ছিল, ওই বিএনপি এখন আর নাই। এটা শহীদ জিয়া রহমানের বিএনপি ছিল। যারা ঝোপে ঝাড়ে লুকায় থাকতো, কোনো মতে বাড়ির চিপায় রাস্তার কোনায় দাঁড়ায় দিন পার করতো, তারা এখন বিরাট বড় বড় কুতুব হয়ে গেছে। নিজের নাম শুদ্ধ করে লিখতে জানে না, তারা এখন বড় বড় আওয়াজ দেয়। তাই কোনো চাঁদাবাজি চলবে না, কোনো মামলা বাণিজ্য চলবে না। আমরা সবসময় দেখি জোটের প্রার্থী দেয়া হয়, এমন প্রার্থী দেয়া হয় যে সদরের এমপিকে আব্বা ডেকে কাজ চালায়, ঠিক কি ঠিক না? আমরা কোনো সদরের চামচাকে এমপি হিসেবে মানব না। যেই লোক সরাইল আশুগঞ্জের ইলেকশন করতে চায়, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই লুঙ্গি পরে দৌড় দেয় সদরের এমপি ক্যান্ডিডেটের বাসায়, এই রকম গোলাম আমরা এমপি হিসেবে নেব না। আমি আল্লাহর রহমতে আপনাদের ভোটে যদি এমপি নির্বাচিত হতে পারি, আমার এলাকায় কোনো চাঁদাবাজি চলবে না, কোনো মামলা বাণিজ্য চলবে না, ভিন্ন দলের মানুষকে ভয় ভীতি দেখায় টাকা আদায় চলবে না, বালু ব্যবসা মাটি কাটা চলবে না, নদী দখল চলবে না, কোন রকম অপকর্ম অন্যায় অবৈধ টাকা আমি আমার এলাকায় চলতে দিব না। গত 18 মাসে আপনারা অনেকের চেহারার পরিবর্তন দেখেছেন। যারা ঝোপে ঝাড়ে লুকায় থাকতো, কোনো মতে বাড়ির চিপায় রাস্তার কোনায় দাঁড়ায় দিন পার করতো, তারা এখন বিরাট বড় বড় কুতুব হয়ে গেছে। নিজের নাম শুদ্ধ করে লিখতে জানে না, তারা এখন বড় বড় আওয়াজ দেয়। নিজেদের নেতা নির্বাচনের সময় আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা সেই ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড, তার সততা, তার বিশ্বস্ততা, তার সাহস এবং নেতাকর্মীদের প্রতি তার দায়বদ্ধতা, এই সব কিছু দেখে আপনারা ভোটটা দেবেন দয়া করে। বাংলাদেশে স্বাধীনতার পর থেকে দীর্ঘ 50-55 বছর লম্বা সময়
গোলামীর রাজনীতি চলেছে। নতুন প্রজন্ম কোনো গোলামীর রাজনীতি পছন্দ করে না। নতুন প্রজন্ম সাহসিকতার সঙ্গে দাঁড়াইতে পছন্দ করে এবং সেই কারণেই গত 5ই আগস্ট 2024 নতুন প্রজন্মের নেতৃত্বে আমরা একটা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছি। এই বাংলাদেশ হবে সততা, ন্যায্যতা, শিক্ষা এবং আইনের প্রতি ন্যায় বিচার, আইনের শাসনের একটা বাংলাদেশ। আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি কেউ ভয় ভীতি দেখায় তাদেরকে শক্তভাবে বলবেন এখনো কিন্তু কোনো দল ক্ষমতায় আসে নাই। আদৌ কোনো দল ক্ষমতায় আসবে কিনা, কোন দল আসবে আমরা কিন্তু কেউ জানি না। সুতরাং আওয়াজটা যেন নিচে রাখে। এই সরকার নির্দলীয় নিরপেক্ষ সরকার। এই সরকারের একটাই লক্ষ্য, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দেয়া, এবং সেই কারণেই পুলিশ প্রশাসন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, বাংলাদেশের মর্যাদার প্রতীক, সেনাবাহিনী তারা কিন্তু নিরলসভাবে কাজ করছে। এবং বিশেষ করে আমি বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। ওনাদের মাঠে থাকবার কারণে সাধারণ মানুষ কিন্তু অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি সাহসী হতে পারছে। সুতরাং নির্বাচনে কোন রকম কারচুপি সহ্য করা হবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, 11 তারিখ বিকাল থেকে 12 তারিখ রাতে ফল গণনা না হওয়া পর্যন্ত প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা হবে, তারপরে কেন্দ্র ছাড়বেন। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই বিষয়টি বুঝতে পারছেন যে এখানে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ঢাকা 8 আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাস, আপনারা তাদের তিনজনের বক্তব্য শুনেছেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এবং এখানে তারা কি বলে, এখানে কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে অনেক কথাই বলতেছে, কিন্তু এখানে মির্জা আব্বাস কি বলতেছেন যে নির্বাচনের আগে আমরা কোনো ঝামেলায় না। এবং এই যে নাসির উদ্দিন পাটোয়ারি, সে এখন একটি বাচ্চা ছেলে, সে হয়তো বুঝে না, রাজনীতি বুঝে না, এই সকল কথাই কিন্তু সে বলেছে। সে কিন্তু এখানে কোনো রিয়েক্ট করা নাই। তো সে এখানে আরো একটি কথা বলেছে যে নাসির উদ্দিন পাটোয়ারি এমন আচরণ করতেছে যে আমরা যেন তার উপরে কোনো করি, তাহলে দেখা যায় যে এখানে একটা ঝামেলা সৃষ্টি হবে, কিন্তু না, আমরা কোনো ঝামেলায় জড়াবো না। সেই কথাই কিন্তু এখানে কিন্তু বলেছেন মির্জা আব্বাস সাহেব। এবং অন্যদিকে দেখা যায় ব্যারিস্টার রুমিন ফারহানা যে কথাগুলো বলতেছেন, সে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে নির্বাচন করতেছেন। তাকে কিন্তু বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয় না, আপনারা এই বিষয়টা জানেন। মনোনয়ন না দেওয়ার কারণে সে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতেছেন এবং তার যে রাগ এবং ক্ষোভের জায়গা থেকে সে কিন্তু বিএনপিকে টার্গেট করে অনেক কথাই বলছেন। এটাই স্বাভাবিক যে সে তাকে দল থেকে নমিনেশন দেওয়া হয় না, সেই কারণে সে রাগে খুবই সকল কথাগুলো বলতেছে, এটা কিন্তু স্বাভাবিক একটি বিষয়। যাই হোক, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে বিষয়টি বুঝতে পারছেন যে 3 জনের বক্তব্য আপনারা শুনেছেন। 3 জনের বক্তব্য শোনার পরে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।